সার্ভিসিং অফ মাল্টি স্প্লিট এসি পার্ট 2। নমস্কার, আমার নাম সৌর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলে আমরা মাল্টি স্প্লিট এসিতে একটি লিক টেস্ট করা শিখতে যাচ্ছি। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন গেজ ম্যানিফোল্ড আর নাইট্রোজেন সিলিন্ডারের সাথে সিস্টেমকে যুক্ত করতে, সিস্টেমে নাইট্রোজেন গ্যাস চার্জ করতে, সাবান দ্রবণ দিয়ে লিক টেস্ট করতে, ভ্যাকুয়াম পাম্পের সাথে সিস্টেমকে কানেক্ট করতে, সিস্টেমকে ডিহাইড্রেট করতে এবং সিস্টেমকে খালি করতে, রেফ্রিজারেন্ট চার্জিং করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য যা যা দরকার, প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি বা ব্যবহারযোগ্য আইটেম: নাইট্রোজেন সিলিন্ডার উইথ 2 স্টেজ প্রেসার রেগুলেটর একটি সেট, হোস এবং অক্সিজেন সহ গ্যাস ব্রাজিং টর্চ এলপিজি সিলিন্ডার একটি সেট, এলপি/এইচপি গেজ সহ গেজ ম্যানিফোল্ড একটা, ডাবল এন্ডেড স্প্যানার নাম্বার 6/7 থেকে 20/22 1 সেট, অ্যাডজাস্টেবল স্প্যানার 6 ইঞ্চি 15 সেন্টিমিটার একটা, ইয়োক সমেত ফ্লেয়ারিং ব্লক এক সেট, পেইন্টিং ব্রাশ একটা 25 মিলিমিটার একটা, চার্জিং হোস দুটো, কাটিং প্লায়ার একটা, সিলিন্ডার কি একটা, ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল থার্মোমিটার একটা, চোখের চশমা এক জোড়া, হ্যান্ড গ্লোভস এক জোড়া, ভ্যাকুয়াম পাম্প 2 স্টেজ একটা, হিটিং কিট ইনফ্রারেড টাইপ বা হট এয়ার গান একটা, প্রেসার আর কম্পাউন্ড গেজ সহ গেজ ম্যানিফোল্ড একটা, চার্জিং হোস 6 মিলিমিটার তিনটে। প্রয়োজনীয় উপকরণ বা উপাদান: কপার টিউব সফট অ্যানিলড, 24 স্ট্যান্ডার্ড তারের গেজ 1/4 উডি 6 মিলিমিটার 15 সেন্টিমিটার, ফ্লেয়ার নাট ব্রাস 1/4 6 মিলিমিটার একটা, ফ্লেয়ার ইউনিয়ন ব্রাস 1/4 6 মিলিমিটার একটা, ফ্লেয়ার ডামি নাট ব্রাস 1/4 6 মিলিমিটার দুটো, সিলভার বা কপারের ব্রাজিং রড একটা, প্লাস্টিক বা ধাতব মগ 1 লিটার জলের ভলিউম একটা, মাল্টি স্প্লিট এসি একটা, রেফ্রিজারেন্ট সিলিন্ডার। টাস্ক 1, একটি গেজ ম্যানিফোল্ড এবং নাইট্রোজেন সিলিন্ডারের সাথে সিস্টেমটি সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে সব পাইপের জয়েন্টগুলি এবং ফ্লেয়ার পয়েন্টগুলি আবদ্ধ আছে এবং একসাথে ব্রেস করা আছে। এরপরে গ্যাসকে প্রবাহিত হতে দেওয়ার জন্য দুটো পরিষেবা ভালভ খুলুন। তারপর লিকুইড সার্ভিস ভালভের গেজ পোর্টে টি লেবেলযুক্ত চার্জিং হোসের এক প্রান্ত সংযুক্ত করুন। গেজ ম্যানিফোল্ডের হাই প্রেসার এইচপি পোর্টে চার্জিং হোস আই এর অন্য প্রান্ত যুক্ত করুন। এরপরে গেজ ম্যানিফোল্ডের মধ্যবর্তী পোর্টে 2 লেবেলযুক্ত অন্য চার্জিং হোসের আরেক প্রান্ত যুক্ত করুন। গ্যাসের একটি নিয়ন্ত্রিত প্রবাহ নিশ্চিত করতে এই হোসের বিপরীত প্রান্তে একটি দ্বি-পর্যায়ের প্রেসার নিয়ন্ত্রকের মাধ্যমে নাইট্রোজেন সিলিন্ডার ভালভ সংযুক্ত করা হয়। গ্যাসের একটি নিয়ন্ত্রিত প্রবাহ নিশ্চিত করতে এই হোসের বিপরীত প্রান্তে একটি দ্বি-পর্যায়ের প্রেসার নিয়ন্ত্রকের মাধ্যমে নাইট্রোজেন সিলিন্ডার ভালভ সংযুক্ত করা হয়। সংযোগগুলি আরও সুরক্ষিত করতে আমরা কাটিং প্লায়ারগুলি ব্যবহার করে চার্জিং হোসের জয়েন্টগুলো শক্ত করি, নিশ্চিত করি সেগুলি আবৃত এবং লিকমুক্ত। টাস্ক 2, সিস্টেমে নাইট্রোজেন গ্যাস চার্জ করুন। নিশ্চিত করুন যে গেজ ম্যানিফোল্ডের ওপর চাপ এবং নিম্নচাপ এইচপি ও এলপি পোর্টের নবগুলি বন্ধ করা আছে। ভালভ কি ব্যবহার করে নাইট্রোজেন সিলিন্ডার ভালভ খুলুন। চাপ নিয়ন্ত্রকের 50 সিক পর্যন্ত চাপ নিয়ন্ত্রণ করুন ও টেস্ট প্রেসার লেভেল পর্যন্ত ধাপে ধাপে বৃদ্ধি করুন। গেজ ম্যানিফোল্ডের দুটো নবই খুলে ফেলুন। সাকশন সার্ভিস ভালভের গেজ পোর্ট থেকে বেরিয়ে যাওয়া নাইট্রোজেন শনাক্তকরণের মাধ্যমে সিস্টেমে প্রবাহিত নাইট্রোজেন গ্যাসকে পর্যবেক্ষণ করুন। নাইট্রোজেনের প্রেসার বাড়তে শুরু করাটা পর্যবেক্ষণ করুন। ম্যানিফোল্ডের হাই প্রেসার গেজে রিডিং দেখে 20 to 30 সেকেন্ডের জন্য নাইট্রোজেন প্রবাহিত হতে দিন, যতক্ষণ না প্রেসারটি সীমাতে পৌঁছয় 300 সিগ। গেজ ম্যানিফোল্ডের নবগুলি বন্ধ করুন। সিস্টেম নাইট্রোজেন প্রেসার পেয়েছে কিনা সেটা প্রেসার গেজে রিডিং করে নিশ্চিত করুন। নাইট্রোজেন সিলিন্ডার বন্ধ করুন এবং নিয়ন্ত্রকের নবটি আলগা করুন।
ড্রাই বাল্ব থার্মোমিটারটি নিন এবং পরিবেষ্টিত বাতাসের তাপমাত্রা নিন এবং সময়টি নোট করুন। ট্যাবুলার কলামে রিডিংগুলি সারণীবদ্ধ করুন। ফ্লেয়ার ডামি নাট দিয়ে গেজ ম্যানিফোল্ড চার্জিং পোর্ট বন্ধ করুন। গেজ ম্যানিফোল্ড এবং নাইট্রোজেন সিলিন্ডার থেকে চার্জিং হোস 1 এবং 2 খুলে ফেলুন। 2 ঘন্টা ধরে রিডিং পর্যবেক্ষণ করুন। টাস্ক 3, সাবান দ্রবণ দিয়ে ফুটো পরীক্ষা করুন। প্রথমে একটি পাত্রে বিশুদ্ধ জলের সঙ্গে সাবান মিশিয়ে সাবানের দ্রবণ প্রস্তুত করতে হবে। দ্রবণটি ভালোভাবে মিশ্রিত হয়েছে কিনা নিশ্চিত করুন। এরপরে দ্রবণটিতে ফেনা তৈরি করতে একটি স্পঞ্জ ব্যবহার করুন। ব্রাশ ব্যবহার করে স্ক্রুযুক্ত বা থ্রেডের সংযোগ এবং ব্রেসড জয়েন্টগুলির মতো জয়েন্টগুলিতে সাবানের দ্রবণটি প্রয়োগ করুন। পুঙ্খানুপুঙ্খ কভারেজ নিশ্চিত করুন। প্রয়োজনে দৃশ্যমানতা বাড়ানোর জন্য স্পঞ্জ ব্যবহার করে জয়েন্টগুলিতে ফেনা প্রয়োগ করুন। দ্রবণে আচ্ছাদিত জয়েন্টগুলি পর্যবেক্ষণ করুন এবং বেরিয়ে যাওয়া নাইট্রোজেন বুদবুদের কোনো লক্ষণ লিক নির্দেশ করে। যদি কোনো জয়েন্টে বুদবুদ ধরা পড়ে, স্ক্রু বা থ্রেডেড জয়েন্টগুলি টাইট করার জন্য একটা স্প্যানার বা কাটিং প্লায়ার ব্যবহার করুন এবং মেরামত করা জয়েন্টকে একটা স্থায়ী মার্কার দিয়ে চিহ্নিত করুন। ব্রেসড জয়েন্টগুলির জন্য ফুটোটি নিশ্চিত করুন এবং এটি মেরামত করার জন্য নোট করুন। সমস্ত লিক ঠিক হয়ে গেলে নিশ্চিত করুন যে কোনো জয়েন্টে আর কোনো অবশিষ্ট লিক আছে কিনা। পরবর্তী 24 ঘন্টার জন্য সিস্টেমে প্রেসার বজায় রাখুন। 24 ঘন্টা পরে নাইট্রোজেন গ্যাস ছেড়ে দিন এবং লিক করা পয়েন্টটি শনাক্ত করুন। লিকিং পয়েন্ট ব্রেস করে মেরামত করুন। মেরামতের পরে 24 ঘন্টা পরে আবার লিক পরীক্ষাটা করুন এবং গেজ ম্যানিফোল্ডের নোংরা ক্যাপ পোর্টটি সরিয়ে ফেলুন। গেজ ম্যানিফোল্ডের হ্যান্ড ভালভ খুলে নাইট্রোজেন গ্যাস বের করে দিন। তারপর সিস্টেমটি ভ্যাকুয়ামাইজ করুন। টাস্ক 4, ভ্যাকুয়াম পাম্পের সঙ্গে সিস্টেমকে যুক্ত করুন। প্রথমত চার্জিং হোসের এর এক প্রান্ত নিন এবং একটি উচ্চ চাপের দিকে বিশেষত কন্ডেন্সার আউটলেটের সাথে যুক্ত করুন। তারপরে এই হোসের অন্য প্রান্তটি গেজ ম্যানিফোল্ডের এইচপি উচ্চ চাপ পোর্টের সাথে যুক্ত করুন। এরপরে চার্জিং হোসের 2 এর এক প্রান্ত নিন এবং এটি নিচের দিকে বিশেষত কম্প্রেসার প্রসেসর টিউবের সাথে যুক্ত করুন। তারপরে এই হোসের অন্য প্রান্তটি গেজ ম্যানিফোল্ডের এলপি লো প্রেসার পোর্টের সাথে যুক্ত করুন। এখন চার্জিং হোসের 3 এক প্রান্ত নিন এবং এটিকে গেজ ম্যানিফোল্ডের মধ্যবর্তী পোর্টের সাথে যুক্ত করুন। এই হোসের অন্য প্রান্তটি ভ্যাকুয়াম পাম্পের ইনলেটের সাথে যুক্ত করুন। চার্জিং হোসের জন্য কাটিং প্লায়ার্স এবং ফ্লেয়ার নাট, ফ্লেয়ার ইউনিয়ন এবং ফ্লেয়ার ডামি নাটের জন্য একটি উপযুক্ত আকারের ডাবল এন্ড স্প্যানার ব্যবহার করে সমস্ত সংযোগগুলি আঁটোসাঁটো আছে কিনা নিশ্চিত করুন। এগিয়ে যাওয়ার আগে গেজ ম্যানিফোল্ডের এইচপি-এলপি নবগুলি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করুন। টাস্ক 5, ভ্যাকুয়াম পাম্প হ্যান্ডেল এবং চালনা করা। এরপরে ভ্যাকুয়াম পাম্পটি সুইচ অন করুন। ধীরে ধীরে গেজ ম্যানিফোল্ডে ভালভ নবগুলি খুলুন। এইচপি এবং তারপরে এলপি দিয়ে শুরু করে একে একে খুলে ফেলুন। চাপ কমছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ম্যানিফোল্ডের কম্পাউন্ড গেজের রিডিংগুলি পর্যবেক্ষণ করুন। ভ্যাকুয়াম পাম্পকে কোনো বাধা বা ঝামেলা ছাড়াই কাজ করতে দেওয়ার জন্য সিস্টেমটিকে 3 থেকে 4 ঘন্টা নির্বিঘ্নে ছেড়ে দিন। টাস্ক 6, সিস্টেমকে ডিহাইড্রেট করুন। নোট: এই কাজটি ভ্যাকুয়াম পাম্প চালু করার সময় থেকে 2 ঘন্টা পরে সম্পন্ন করতে হবে। প্রক্রিয়াটি শুরু করতে প্রথমে হিটিং কিটটি সক্রিয় করুন। এটি ইনফ্রারেড ল্যাম্প বা হট এয়ার গান যা কিছুই হোক না কেন। নিশ্চিত করুন যে সিস্টেমটি ভ্যাকুয়ামের অধীনে রয়েছে ও ভ্যাকুয়াম পাম্প চলছে। রেফ্রিজারেন্ট টিউব, কন্ডেন্সার কয়েল, ইভাপোরেটর কয়েল, লিকুইড লাইন ড্রায়ার বা ফিল্টার এবং ক্যাপিলারি টিউব সমেত সিস্টেমের সমস্ত অংশে হিটিং কিট ব্যবহার করে সমানভাবে তাপ প্রয়োগ করুন। পুরো প্রক্রিয়া জুড়ে হিটিং কিট এবং সিস্টেমের পৃষ্ঠের মধ্যে 15 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখুন। 30 মিনিটের সময়কালের জন্য গরম করাটা চালিয়ে যান। গরম করার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে সিস্টেমটি ভ্যাকুয়ামের অধীনে ছেড়ে দিন। টাস্ক 7, সিস্টেমটি সম্পূর্ণরূপে খালি করুন। পরবর্তী টাস্কের দিকে এগিয়ে যাওয়ার আগে সিস্টেমটি পুরোপুরি খালি করুন। 100 মাইক্রন বা তার চেয়ে কম রিডিংয়ের লক্ষ্যে ম্যানিফোল্ডের কম্পাউন্ড গেজে প্রেসার রিডিং পর্যবেক্ষণ করুন, যা -30 ইঞ্চি পারদের সমতুল্য। ধীরে ধীরে গেজ ম্যানিফোল্ডের এলপি-এইচপি নবগুলি একে একে বন্ধ করুন।
ভ্যাকুয়াম পাম্প বন্ধ করুন এবং এর পাওয়ার প্লাগটি সংযোগ বিচ্ছিন্ন করুন। আরও এগিয়ে যাওয়ার আগে সিস্টেমটিকে 1 ঘন্টার জন্য ভ্যাকুয়াম বজায় রাখার অনুমতি দিন। নোট: টাস্ক 8 এবং 9 দ্রুত 10 সেকেন্ডের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব সম্পাদন করুন যাতে কোনো কারণে সিস্টেমে বায়ু প্রবেশ করা এড়ানো যায়। টাস্ক 8: সিস্টেমটি খালি করা হয়েছে কিনা নিশ্চিত করুন। কম্পাউন্ড গেজে উপলব্ধ রিডিং নোট করুন এবং এটি পূর্ববর্তী টাস্কটিতে অর্জিত ভ্যাকুয়াম স্তরের চেয়ে কম হওয়া উচিত নয়, অর্থাৎ -38 বা সমতুল্য। রেকর্ড শিটে রিডিং নোট করুন। টাস্ক 9: সিস্টেম চার্জ করা। এবার আসব গ্যাস দিয়ে সিস্টেম চার্জ করার কাজে। ইভ্যাকুয়েশন প্রক্রিয়ার পরে অবিলম্বে গ্যাস দেওয়া দিয়ে শুরু করুন। চার্জিং হোসের এক প্রান্ত সার্ভিস সিলিন্ডারের ভালভের সাথে এবং অন্য প্রান্তটি গেজ ম্যানিফোল্ডের সেন্টার পোর্টের সাথে যুক্ত করুন। ভালভ কি ব্যবহার করে ঘড়ির কাঁটার বিপরীতে নবটিকে অর্ধেক থেকে একবার পুরোপুরি ঘুরিয়ে দিয়ে সার্ভিস সিলিন্ডার ভালভ আলতো করে খুলুন। এরপরে গেজ ম্যানিফোল্ডের কেন্দ্রে এর প্রান্তটি আলগা করে চার্জিং হোস পরিষ্কার করুন। ম্যানিফোল্ডের সেন্টার পোর্টে রেফ্রিজারেন্টকে তুষারের আকারে বেরিয়ে যেতে লক্ষ্য করুন। একবার দেখা গেলে রেফ্রিজারেন্টের বেরিয়ে যাওয়া বন্ধ করার জন্য চার্জিং হোসের প্রান্ত তৎক্ষণাৎ শক্ত করে আঁটো করুন। টাস্ক 10: সিস্টেমে রেফ্রিজারেন্ট চার্জ করুন। ইভ্যাকুয়েশন সম্পূর্ণ হয়ে গেলে সঠিক পরিমাণ রেফ্রিজারেন্ট দিয়ে সার্কিট চার্জ করুন। নোট: আউটডোর ইউনিটের নেম প্লেটে সঠিক পরিমাণ রেফ্রিজারেন্ট নির্দিষ্ট করা আছে। চার্জিং সিলিন্ডারে লিকুইড পোর্টের সাথে সরু নল পরিষেবা ভালভ যুক্ত করার জন্য একটি হোস ব্যবহার করুন। হোসের বাতাসকে শুদ্ধ করুন। চার্জিং সিলিন্ডার ভালভ খোলার মাধ্যমে এটি করুন। তারপরে সরু নল পরিষেবা ভালভের সংযোগটি সামান্য আলগা করুন। নোট: চার্জ করার আগে এবং পরে চার্জিং সিলিন্ডারে গ্রেডেশন লেভেল লিখে রাখুন। এটি আপনাকে চার্জিং ভলিউম ক্যালকুলেট করতে দেয়। যদি সঠিক পরিমাণ রেফ্রিজারেন্ট দিয়ে ইউনিট সম্পূর্ণরূপে চার্জ করা সম্ভব হয়, তাহলে ইউনিট ইনস্টল করার পর আপনি অতিরিক্ত চার্জিং করতে পারেন। সেই সময় ওয়াইড টিউব সার্ভিস পোর্ট ব্যবহার করে রেফ্রিজারেন্ট তরল অবস্থায় একটু রিচার্জ করতে হবে এবং সমগ্র চার্জিং প্রক্রিয়া চলাকালীন এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে চালাতে হবে। নোট: একবারে বেশি পরিমাণ রেফ্রিজারেন্ট দিয়ে ইউনিট চার্জ করলে কম্প্রেসরের ক্ষতি হতে পারে। সর্বদা প্রায় 100G ধ্রুবক চার্জিং হারে ইউনিট চার্জ করুন। একবার আপনি রেফ্রিজারেন্ট দিয়ে সিস্টেম চার্জ করলে সাবান দ্রবণ দিয়ে আবার লিক পরীক্ষা করুন। দৃশ্যমানতা বাড়ানোর জন্য স্পঞ্জ ব্যবহার করে জয়েন্টগুলিতে ফেনা প্রয়োগ করুন। দ্রবণে আচ্ছাদিত জয়েন্টগুলি পর্যবেক্ষণ করুন এবং বেরিয়ে আসা বুদবুদের কোনো লক্ষণ লিক নির্দেশ করে। যদি কোনো জয়েন্টে বুদবুদ ধরা পড়ে, স্ক্রু বা থ্রেডেড জয়েন্টগুলি শক্ত করতে একটা স্প্যানার বা কাটিং প্লায়ার ব্যবহার করুন। ব্রেসড জয়েন্টগুলির জন্য ব্রেস করে ফুটো হওয়া জায়গাটি মেরামত করুন। পারফরমেন্স চেকিং। টাস্ক 1: সর্বাধিক লোড পরীক্ষা। এয়ার কন্ডিশনার চালু করুন। একটানা 2 ঘন্টা ইউনিটটা চালান। স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেলে ইউনিট বন্ধ করুন। 3 মিনিটের ব্যবধানের পরে ইউনিটটি আবার চালু করুন। ঘরের ভিতরে এবং বাইরের তাপমাত্রা নোট করুন। ঘরের ভিতরে এবং বাইরে ওয়েট বাল্বের তাপমাত্রা রেকর্ড করুন। পরীক্ষার মধ্যে পারফরমেন্সের পার্থক্য মূল্যায়ন করুন। টাস্ক 2: ম্যানিফোল্ড গেজ দিয়ে প্রেসার মূল্যায়ন। সিস্টেমে একটি গেজ ম্যানিফোল্ড সংযুক্ত করুন। ইউনিটটি একটানা 2 ঘন্টা চালান। সাকশন এবং ডিসচার্জ লাইনে প্রেসারের স্তরগুলি নিরীক্ষণ ও রেকর্ড করুন। রেকর্ড করা তাপমাত্রা এবং বর্তমান মানগুলি তুলনা করুন। টাস্ক 3: কুলিং দক্ষতা পরীক্ষা। এয়ার কন্ডিশনার চালু করুন। তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে সেট করুন 24 ডিগ্রি সেলসিয়াস। রিডিং রেকর্ড করুন এবং ফলাফল বিশ্লেষণ করুন। ইউনিটটি বন্ধ করুন এবং বায়ু প্রবাহে কোনো বাধা থাকলে পরিষ্কার করুন। কার্যপ্রণালীর সময়কাল এবং ডাউন টাইম গণনা করুন। টাস্ক 4: বায়ু চলাচল মূল্যায়ন করুন। সুইচটি উচ্চ শীতল উচ্চ গতিতে সেট করুন। প্রদর্শিত হিসাবে গ্রিলের সামনে ভেলোসিটি মিটার বা অ্যানিমোমিটারটি রেখে দিন। রেকর্ড শিটে বায়ু প্রবাহ পরিমাপ রেকর্ড করুন।
রেকর্ড শিটের রিডিং নোট করে গ্রিলের এয়ার আউটলেট বিভিন্ন পয়েন্টে বায়ু প্রবাহের মূল্যায়ন করুন। নেমপ্লেটের বিশদের সাথে বায়ু প্রবাহের তুলনা করুন। টাস্ক 5 বৈদ্যুতিক ব্যবহার নিরীক্ষণ করুন। ইউনিটটি প্লাগ ইন করুন এবং পাওয়ারটি চালু করুন। ফেজ তারের সাথে টং টেস্টারটি সংযুক্ত করুন। ইউনিটটি শুরু করুন এবং বর্তমান পর্যবেক্ষণ করুন। ইউনিটটি বন্ধ করুন এবং টং টেস্টারটি সরান। এটি আপনাকে এসি ইউনিটের কর্মক্ষমতা নির্ধারণে সহায়তা করবে। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা যা শিখেছি আসুন তার একটি সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি মাল্টি স্প্লিট এয়ার কন্ডিশনারের রেফ্রিজারেশন সিস্টেমের লিক পরীক্ষা করতে, গ্যাস চার্জিং করতে। সুতরাং আমরা মাল্টি স্প্লিট এসিতে একটি লিক টেস্ট করতে শিখলাম। আশা করি আপনার এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।